আজ আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটা এলে না সত্যি সত্যি সবার মন ভালো হয়ে যাবে। আর মন ভালো হবে কেন জানেন তো? আমরা শহর থেকে অনেকটা দূরে, যেদিকে তাকাচ্ছি শুধুমাত্র সবুজ আর সবুজ। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था वही चला हाय रे। ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যখন আমাদের গাড়িটা আসছিল সত্যি সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে। আর মন ভালো হওয়ার আজ কিন্তু আরো অনেকগুলো কারণ আছে। কারণ আমি আজ যার বাড়িতে এসেছি, মানে আগামী কিছুটা সময় আমি যার সঙ্গে কাটাবো, তার সঙ্গে রয়েছে সেই সুর, সেই শব্দ, সেই ব্রহ্ম। সেই সুর যাকে দিয়ে একেবারেই ঈশ্বরকে স্পর্শ করা যায়। তাহলে চলুন দেখা যাক আজ আমরা কোথায়। তার জন্য কিন্তু চোখ রাখতে হবে সিটি সিনেমার পর্দায়। আসুন। ইয়াসিনী, হ্যালো। হ্যালো, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? বুঝতে পারছেন তো কোথায় এসেছি? একেবারে আর বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই জানেন এবছরে সারেগামাপা ফাইনালের যে উইনার সেই ইয়াসিনী আজ আমার সঙ্গে। গান গান আর গান। তুমি যদি দেখো যে কোনো ধর্মপথ বা ঈশ্বর সাধনার পথ, সেটা কিন্তু গান। মানে খ্রিস্টানদের ক্যারল, আমাদের হিন্দুদের কীর্তন, আজান, সবকিছুর মধ্যে একটা সুরের স্পর্শ রয়েছে। একদমই তাই। এবং আমি এই সূত্রে একটা বলি, আমার দিদা আমাকে ছোটবেলা থেকে সবসময় বলে যারা গান বাজনা করে তাদের সাথে ভগবানের একটা ডাইরেক্ট কানেকশন রয়েছে, যোগাযোগ থাকে। আমার ঠাকুমা বলতেন, জানো তো, মানে এখনো বলেন ইনফ্যাক্ট, যে সুর বা শব্দ হচ্ছে ব্রহ্ম, যেটা দিয়ে একদম ঈশ্বরকে স্পর্শ করা যায়। আচ্ছা, তোমার এখানে এই চত্বরে, এই পথের বাঁকে কোথাও একটা সফট কর্নার আছে। একদমই তাই। সেখানে কি আমাদের নিয়ে যাবে? একদমই। আমি ছোটবেলা থেকে আমি লোকনাথ বাবার খুব ভক্ত এবং আমাদের বাড়ির সকলেও, আমার বাবা মাও। তো আমি লোকনাথ বাবা, মানে যে কোনো শুভ কাজের আগে, কোনো পরীক্ষা হোক বা আমি সারেগামাপায় যত আমাদের শুটিং হয়েছে বা অডিশন হয়েছে, আমি সমস্ত কিছুর আগে, যে কোনো অডিশনের আগে আমি লোকনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে তবেই আমি যেতাম। এই হচ্ছে সেই মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির, স্থাপিত 19 জ্যৈষ্ঠ 1417 বঙ্গাব্দ, ইংরেজির 3রা জুন 2010 খ্রিস্টাব্দ, 2 নম্বর গোবিন্দনগর, মদনপুর, নদিয়া। তাহলে একবার ভেতরে যাওয়া যাক। প্রণাম। চলো আজ জিতে যাওয়ার, মানে জিততে যাওয়ার আগে আর জিতে ফিরে এসে কি বলবে? দেখো, বলার মতো তো কোনো কিছুই বাকি নেই। আজকে যা হচ্ছে, অবশ্যই আমি তো সবসময় বিশ্বাস করি ভগবানের আশীর্বাদ ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আশীর্বাদের একটা মূল্য আছে। একদমই তাই। সমস্ত কিছু উনি একদম প্ল্যান করে রাখেন। যদি কখনো খারাপ হয়, আমার তো সবসময় এখন বিশ্বাস থাকে যে এর পরেরটা নিশ্চয়ই এর থেকে আরো অনেক ভালো কিছু হবে। তার জন্যই এখন এই জিনিসটা হচ্ছে, আমি সবসময় বিশ্বাস করি। এবং আমাদের মতন মানুষদের কাছে এটাই বোধহয় বিশ্বাস যে তিনি আছেন, তাই আমাদের উতরে দেবেন। একদমই তাই, একদমই তাই। এবং সারেগামাপায় থাকাকালীনও আমার বহু চড়াই উতরাই হয়েছে এবং একদমই ইজি ছিল না আমার সারেগামাপার জার্নিটা। তখন আমার শুধুমাত্র এই মুখটা, আমি গান গাওয়ার আগে শুধুমাত্র, এবং আমরা দীক্ষিত, আমরা দীক্ষা নিয়েছি, এবং শুধুমাত্র আমার গুরুদেব এবং এই লোকনাথ বাবার মুখটা মনে করে আমি গান গাইতে। আমি ভাবতাম তোমরা যা করার করে নাও, তুমি আমার গলায় থাকো, আমি তাহলে সমস্ত কিছু ঠিক করে উতরাতে পারবো। আমি সবসময় এটাই। আমার একটা জিনিস এই গুরুদেবের কথা বললে যখন মনে পড়ে, খুব সুন্দর জায়গা, যে আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজনে পারে। একদম। আমার দেহ ছিল শ্মশান সমান, তুমি এসে মন্ত্র দিয়ে করলে ফুল বাগান। চলো আমরা এবার সত্যি সত্যি এবার বাড়ির পথে যাই, মা বাবার সঙ্গে, দিদা দাদুর সঙ্গে কথা বলি। আচ্ছা, যেতে যেতে যে কথাটা বলি, যে ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে? ভবিষ্যতে প্ল্যান তো, মানে এটা তো একটা হার্ডল পেরোনো হলো বা
সবে হয়তো জার্নিটা শুরু হলো জীবনে। একদমই তাই, একদমই তাই। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও? দেখো, আমি সবসময় বিশ্বাস করি হ্যাঁ, সারেগামাপা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জার্নি ছিল, ভীষণ ইম্পর্টেন্ট একটা মঞ্চ ছিল আমার জন্য। কিন্তু আমার আসল জার্নিটা বা আমি এরপর কি করব, জীবনটা এরপর থেকে শুরু হলো বলা যেতে পারে। তো এখন প্রচুর স্ট্রাগল করার মতো আমার শক্তি দরকার আছে। জায়গাটা পাওয়াটা সহজ নয়, একদমই না, পেলে ধরে রাখাটাও কিন্তু সমান কঠিন। একদমই তাই। তো সকলে আমার যারা গুরুজনরা বা আমার গুরু যারা আছেন তারাও এটাই বলেছেন যে এরপর থেকে তোর জার্নি স্টার্ট হলো, এবার থেকে ধরে রাখাটা খুবই দরকার, এবং তার জন্য আমাকে যা স্ট্রাগল করতে আমি সেটা করব অবশ্যই। এবং আমার তো খুবই ইচ্ছা আছে প্লেব্যাক করার, এবং শুধু তাই না, নিজের অরিজিনাল কিছু গানের, মানে আমরা তো এখন ধরো সবার গান আমরা গাইছি বা কভার সমস্ত কিছু গাইছি, কিন্তু আমার গান একদমই তাই, নিজস্ব গান বার করার ইচ্ছে, এবং আমার গান লোকে শুনবে বা লোকে মুখে গাইবে, সেটা আমার একটা স্বপ্ন বলা যেতে পারে। একদম। আচ্ছা, এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, এই ঘটনা ঘটার পর, এই সাফল্যের পর গুরুদের সঙ্গে কথা হয়েছে ফোনে? একদম ফোনে না, শুধু আমি গিয়ে একদম দেখা করে এসেছি। আচ্ছা, তারা কি বললেন? তারা মানে প্রচন্ড খুশি, তারা খুশিটা মুখে প্রকাশ করে উঠতে পারছেন না, এবং আমি মনে করি আমার যতটা না খুশি আজকে, আমার থেকেও বেশি আমার বাবা মা এবং আমার গুরু তার থেকে অনেক বেশি গর্বিত এবং অনেক বেশি খুশি। এবং টিচারদের তো দেখে বুঝতেই পারলাম আমরা স্কুলে, একদমই তাই, তারা কতটা আনন্দিত তোমার সাফল্যে। একদমই। এবং যার হাত ধরে আমি আজকে, মানে আমি শিখি সীমান্ত সরকার যোদ্ধাদের কাছে, এবং আমি শিখছি দীপান্বিতা ম্যামের কাছে দমদমে। তো ওনাদের দুজনকে মানে আমি থ্যাঙ্কস জানাতে তো আমি কখনো চাই না, ওনাদেরকে শুধু আমি প্রণাম জানাতে চাই, এবং একটাই কথা বলতে চাই যে ওনারা সাথে থাকলে হয়তো আগামীতে গিয়ে আরো অনেক কিছু করতে পারবো। একেবারেই তাই। আর ওনাদের কাছ থেকেও নিশ্চয়ই আরো আইডিয়া নেবে যে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য ওনারা কিভাবে তোমার পথ দেখাবে। একদম, তা তো অবশ্যই, শেখাটা তো চালিয়ে যেতেই হবে, সারা জীবন তো শেখা ছাড়া তার কিছু বিকল্প। একদম একদম অবশ্যই তাই। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমরা যখন সারেগামাপাতে ছিলাম, আমাদের প্রত্যেক গ্রুমার্সরা আমাদেরকে এত ভালোভাবে শেখাতেন, আমাদের নিজের সন্তানের মতো মনে করে আমাদের, সেটাও সারা জীবনের শিক্ষা, সেটা সারা জীবনের শিক্ষা। এবং ওনাদের সাথে তো অবশ্যই সারা জীবন কন্ট্যাক্ট তো থাকবেই, এবং স্পেশালি আমাদের অতিথি স্যার আমাদেরকে এত সাপোর্ট করে গেছেন কন্টিনিউয়াসলি শোয়ের শুরু থেকে শেষ অবধি, সেটা আমি সারা জীবন মনে রাখবো, এবং ওনাদের কাছ থেকে এভাবে শিখেই যাব নিশ্চয়ই। এবং আমরা যতদিন বাঁচবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমরা যারা শিল্প নিয়ে চর্চা করি বা সংস্কৃতিকে নিয়ে এগিয়ে চলি, তাদের জীবনে বলে শেখাটা চলবে। চলো তাহলে বাড়ির দিকে যাই। আসুন আপনারা বাড়িতে, সেখানে দেখা হবে। দেয়াশিনী, আমরা তো সবার সঙ্গে এখন বসে আছি, তুমি একটু আলাপ পরিচয়টা সেরে নাও সবার সঙ্গে। ডান দিক থেকে আসছি আমার দিদা, আচ্ছা, আমার দাদু, এটা হলো আমার বোন, তাকাও ওদিকে জিয়া, হাসো, এটা হলো আমার মা, বেশ, আর আমার দিদা, আমার আরেক দিদা। আর আজকে বাবা একটু কাজে গেছে, তো বাবা এখানে কাজে, মানে উনি তো মিউজিশিয়ান, সুতরাং সেই সঙ্গীত সাধনার মধ্যেই রয়েছে। একদমই তাই। আচ্ছা, এবার বলো তো, এই পরিবারের মধ্যে বেড়ে ওঠা কিভাবে সবার সঙ্গে সেই বন্ডিংটার কথা জানতে চাইবো। বন্ডিং বলতে আমি যেমন বলছিলাম যে একদম শুরু থেকে আমার দিদা প্রথমে আমার সাথে আমাকে অডিশন দেওয়াতে নিয়ে গেছিলো সারেগামাপায়, যখন আমি সেভাবে গানও শিখতাম না। তো সেখান থেকে আমার দিদা ললিত কলার নাম্বার পায়, তো দিদা মাকে ললিত কলার নাম্বার দেয়, তো মা সেখান থেকে যোগাযোগ করে, এবং মা তো শুরু থেকে আমাকে একদম মানে, মা প্রথমে ভীষণ স্ট্রিক্ট ছিল, যে বলেছিলাম যেমন রেওয়াজ করতেই হবে, প্রতি সপ্তাহে ঠিকঠাক করে টাস্কটা দিতে হবে, না দিলে সামনের সপ্তাহ থেকে ক্লাস বন্ধ, সেগুলো সমস্ত কিছু ছিল। এবং মা প্রথম থেকে আমাকে গানের দিক থেকে, মানে মা যেহেতু নাচ শিখতো, এবং মা যেহেতু মায়ের নাচটা কন্টিনিউ করতে পারিনি, তো মায়ের একটা জেদ ছিল যে আমি যেন গানটাকে আমি সেভাবে করতে পারি। মায়ের কাছে একটু আসি, যে কোথাও তো একটা নিজের মধ্যে সেই চার্টটা না থাকলে সেই ভাইব্রেশনটা দেওয়া যায় না। একদমই। আপনি কিভাবে দেখেছিলেন নিজের ছোটবেলা থেকে, বা কিভাবে ওকে তৈরি করবার কথা ভেবেছিলেন? ও আসলে আমাদের বাড়িটা হচ্ছে পুরোটাই গান বাজনার ফ্যামিলি। তো আমার পিসি উনিও গান শিখতেন, তো আমার যে পিসমশাই আছেন উনিও জ্ঞানপ্রকাশ ঘোষ, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ ওনার স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ,
তো মানে সবাই, আমার বাবাও তবলা বাজাতে পারেন, মানে আমার দাদু যে সেও হারমোনিয়াম, মানে এত সুন্দর হারমোনিয়াম বাজাতে পারতেন যে মানে না দেখলে এটা মানে বলার মতো না। তো টোটাল ফ্যামিলিটাই আমাদের পুরো গান বাজনার। তো আমিও ডান্স করতাম, আমি ক্লাসিক্যাল ডান্সটাই করতাম। তো তারপরে যখন আমি বাড়িতে শেখাতাম, আমি পণ্ডিত বিজয় শঙ্করজি ওনার কাছে, আর প্রথমে শিখতাম ওম প্রকাশ মহারাজজি ওনার কাছে, তার আগে সন্ধ্যা মুখোপাধ্যায় ছিল কাঁচরাপাড়াতে, ওনার ওখানেও শিখতাম। তো একদমই। তো যাই হোক, তারপরে দেয়াসিনী যখন হলো তখন থেকে আমার ডান্সটা একদম বন্ধ হয়ে গেল। তো তারপরে যেহেতু নিজে আর করতে পারলাম না, তো আমার তখন পুরোটা ইচ্ছে ছিল যে ও যদি কিছু একটা করে, কিন্তু আমার আমার নাচটা ঠিক ইচ্ছে ছিল না। কেন, নাচটা ধরে রাখাটা একটু অসুবিধা হয় অনেক মেয়েদের পক্ষেই, আর যেটা গানের ক্ষেত্রে সেই অসুবিধাটা অতটা হয় না। তো যাই হোক, তো ও প্রথমে আমার পিসির কাছেই হাতে খড়ি, মানে যেটা একদম যেটা বলে, হ্যাঁ শুরুটা সারেগামার শুরু, সেটা আমার পিসির কাছেই। তো তারপরে করতে করতে আস্তে আস্তে দেখলাম অত ইন্টারেস্টটা যে পাওয়াটা সেটা ওর মধ্যে অতটা ছিল না। হ্যাঁ, তো তারপরে ও আমাদের আশেপাশে যেরকম বাচ্চারা মানে খেলতো, ওর সব বন্ধুবান্ধব একই বয়সী, ওদের সাথে খেলছিল। তা একজনের মানে ওর বন্ধুরই একজন মা বললো, কি রে তুই নাকি গান ফান সব ছেড়ে দিয়েছিস। আর ও ছোট থেকেই প্রচণ্ড মানে একটা ওর মধ্যে আত্মসম্মানবোধটা খুব, মানে ওইটুকু বয়সে কারো যে অতটা থাকতে পারে সেটা ভাবতে পারিনি। তো ওর সেই কথাটা খুব প্রেস্টিজে লেগেছিলো। তাই এসে আমাকে বললো, মা তুমি আমাকে গান টান কিছু শেখাবে না? আইলাম, দেখ তুই যদি শিখতে চাস আমি তাহলে ভালো কোথাও শেখাবো সেইভাবে, আর তাহলে তোকে ভালোভাবে করতে হবে, তার জন্য হ্যাঁ, আর যদি সেইটা যদি না থাকে তাহলে আমি তোকে কষ্ট করে এত দূরে নিয়ে গিয়ে আমি কোথাও শেখাবো না, সময় নষ্ট করবো না, পয়সা নষ্ট করবো না, সব কিছুরই ব্যাপার। তো বললো আমি শিখবো। যাই হোক, তা আমার মার কাছে নাম্বার ছিল, মা তো সেই ব্যাগ ফ্যাগ খুঁজে টুজে, সে মানে অনেকদিন আগে অনেক কষ্টে দেখলে একটা চিরকুট পড়ে আছে, দেখলাম ওর মধ্যে নাম্বারটা। তো যাই হোক আমি যোগাযোগ করলাম। তো তারপরে ওরা যোগাযোগ করার 7 দিন না 4-5 দিনের মধ্যেই বললো অডিশন আছে। অডিশনে গেলাম, গিয়ে তো ওর গান শুনে গুরুজি বললেন যে, জয়ন্ত সরকার, উনি বললেন যে গানের পিচ ঠিক নেই। হ্যাঁ, মানে ওই গানটাই আবার নজরুলগীতিটাই উনি যখন করলেন, মানে আমি তখন ভাবছি গানটা এরকম হতে পারে, মানে এমনভাবে উনি গাইলেন। তো তখন তারপরে তো যাই হোক অডিশন দিয়ে বাড়িতে আসলাম। আসার পরে তার আগে মানে সরস্বতী পুজোর আগের দিন ওটা ছিল, আমি ওকে বললাম, দেখ তুই যদি ওখানে চান্স না পাস তাহলে যতদিন তুই চান্স না পাবি ততদিনই তোকে ওখানে অডিশন দিতে হবে, কিন্তু শেখালে আমি এখানেই শেখাবো। তো যাই হোক, তারপরে 7 দিন পরে খবর আসলো যে অডিশনে চান্স পেয়েছে। তো তারপরে সেই শুরু হলো। তো তারপরে দেখলাম এক ঘর লোক, মানে বাচ্চা কাচ্চা সব শিখছে। তো আমি তখন ওকে না ছোটো ছোটো ড্রিমসগুলো দিলাম, এরকম দেখ এইটুকু এদের সবার মধ্যে তোকে সব থেকে ভালো করতে হবে। দেখলাম ও সেই কথাটা রাখলো। আস্তে আস্তে মানে জোজো যে তার নজরে পড়লো, জোজো মানে ওর যে গুরু সীমান্ত সরকার, তো তার নজরে আসলো। তারপর ওর ক্লাসটা চেঞ্জ করলো, করে অন্য ক্লাসে দিল। তাই বললাম, দেখ এখানে তোকে সবার মধ্যে ভালো করতে হবে। ও সেটাও দেখলাম আস্তে আস্তে আসলো। তো এই করতে 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 তারপরে রিয়েলিটি শোতে আস্তে আস্তে শুরু। এবার সেটাও আর একটা গল্প, রিয়েলিটি শোতে যখন গেল, ফার্স্ট অডিশনে গিয়ে কোথাও চান্স পেল না, মানে মুম্বাইয়ের একটা রিয়েলিটি শোতে। হ্যাঁ, তো চান্স পেল না। সেখানে দেখলাম ও গানটা হয়তো করতে পারছে, কিন্তু ওই যে সামনে মিউজিশিয়ানরা বসে ওই সব দেখে ও পুরো নার্ভাস হয়ে গেছে। তো তখন বুঝতে পারলাম যে এদের সাথে ওকে যদি প্র্যাকটিস না হয়, মানে ও এই জায়গাটা যদি ফ্রি না হতে পারে তাহলে ও কোথাও চান্স পাবে না। তো ওর বাবাকে আমি বললাম যে তোমার তো বন্ধুরা আছে কলকাতায়, কারণ আমার এইখানে অতটা তখন জানতাম না কারা মিউজিকের সাথে যুক্ত। ওর বাবা তখন যোগাযোগ করলো, ওর বাবার একজন বন্ধু আছে তার সাথে যোগাযোগ করলো, বললো তুই নিয়ে আয় এখানে। তো যাই হোক, সেই যেতাম সন্ধ্যে 7টা-8টা থেকে ওখানে শুরু হতো প্র্যাকটিস। ওখানেও প্র্যাকটিস করতো, করে রাত্রিবেলা 12টার সময় ফিরতাম। মানে এমনও হয়তো ঝড় জল বৃষ্টি, সেই হয়তো কলকাতায় তো যা অবস্থা হয়, পুরো রাস্তায় জল জমা। হ্যাঁ, মানে তার মধ্যেও কষ্ট করে যেভাবেই ওকে নিয়ে যেতাম, প্রচণ্ড। হ্যাঁ, মানে শীতকালেও যখন রাত্রিবেলা 12টার সময় ফিরতাম, তো ওই শীতের রাত্রিবেলা ট্রেন ফাঁকা, একটা মেয়েকে নিয়ে ফেরা, তো সেই মানে ওকে মুড়ি ঠুড়ি দিয়ে একদম চাদর ফাদর, মানে যাতে কোনো অসুবিধা না হয় এইভাবে নিয়ে ফিরতাম। যাই হোক,
এই করতে করতে দেখলাম যে রিয়েলিটি শোতে তারপরে মানে একটাতেও চান্স পাইনি, তারপরে যখন দিল লাভ মি ইন্ডিয়া ওই রিয়েলিটি শোতে অডিশনটা, তো ওটাতে চান্স পেলো। একটা প্রশ্নে আসি অবশ্যই, যে আমি ওর কাছে শুনলাম যেটা, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জীবনে বড় বড় পড়াশোনার পরীক্ষাগুলোর সময় আপনি কখনোই এই গানটাকে বন্ধ করেন, এটা কোন ভাবনা থেকে? কারণ যে সময় সবাই মনে করে শুধুমাত্র পড়াশোনাটা জরুরি, অন্য সবগুলো জরুরি নয়, সেই সময়টা আপনি কিভাবে নিজের মনকে বুঝিয়েছিলেন বা ওকে কি করে ইন্সপায়ার করেছিলেন? না, আমি চিরকালই চেয়েছি যে ও গানটা নিয়ে ওপরে উঠুক, কারণ ও পড়াশোনাতেও কিন্তু ভীষণই ভালো রেজাল্ট করেছে। মানে ও 1 মাস পরে মাধ্যমিক দিয়েছে, সেখানেও খুব ভালো রেজাল্ট করেছে। ও 1 মাস পরে উচ্চ মাধ্যমিক দিয়েছে, সেটাতেও খুব ভালো। এবং সেটা শুধু না, ও উচ্চ মাধ্যমিকেও আমি ওকে 1 বছর গ্যাপ দিয়েছিলাম, কারণ সেরকম প্রিপারেশনটা হয়নি বলে। তার আগে একটা রিয়েলিটি শোতেও গেছিলো। তো তারপরে ফিরে এসে আমি বললাম, দেখ এখন যদি তুই পরীক্ষা দিস, তুই সেই রেজাল্টটা করতে পারবি না, কারণ তোর কিচ্ছু পড়াশোনা নেই। আমার মনে হয় এটা গ্যাপ দেওয়া উচিত। ও সেটা আমি যেটা বলেছি ও সবসময় সেই কথাটা শুনলো। 1 বছর আমি স্কুলের সঙ্গে কথা বললাম, বললো ঠিক আছে আপনি তাহলে এই বছরটা গ্যাপ দিয়ে দিন। গ্যাপ দিল। পরের বছরও ঠিক 1 মাস ও উচ্চ মাধ্যমিক পড়েছিল, পড়েও খুবই ভালো রেজাল্ট করেছে। মানে 85% বোধ হয় 86% নাম্বার পেয়েছে। মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করেছে। তো ও কিন্তু ইচ্ছে করলেই ওকে আমি সায়েন্স নিয়ে পড়াতে পারতাম, বা ওকে ভালো কোনো মানে তাই আমি চেষ্টা করতে পারতাম যে, কারণ ওর চেষ্টাটা প্রচণ্ড আছে এবং ও খুব মানে ওকে না টার্গেট করে দিলে ও সেটা খুব মানে অ্যাচিভ করতে ভালোবাসে, মানে সেটার জন্য খাটতে ভালোবাসে। তো আমি কিন্তু সেটা কখনোই ভাবিনি। আমি ওকে জাস্ট গানটার জন্য আমি ওকে আর্টস নিয়ে পড়িয়েছি। কখনো আমি ওকে সায়েন্সের দিকে ওকে আমি বলিনি যে তুই এটা নিয়ে পড় বা কিছু, কারণ ও অঙ্কে তো ভালো ছিলই, ইচ্ছা করলেই হয়তো পারতো। তো যেমন আর্টস নিয়ে পড়েছে। তা কিন্তু আমার ওই বললাম না, একটাই আমার যে ওকে গানটা মানে ও না পড়াশোনা করতো উচ্চ মাধ্যমিকের সময়, আমি না আমার গানটা কেমন রিডি করতো, মনে হতো ইস এত টাইম তুই পড়াশোনা করছিস, এই টাইমটা তুই গানে দিলে তো আরও বেশি নাম করতে পারে, মানে এইরকম একটা ব্যাপার। আমার পড়ার পিছনে এখনও ওকে আমি বলি যে ও এই যে আজকে সারেগামার যখন অডিশন হচ্ছে, অডিশন থেকে বেরিয়ে বলে মা আমার তো পরীক্ষা, না ওইটা ভাববি না, তুই এইটা আগে ভাব। মানে এই ব্যাপারটা আমি ওকে পড়াশোনার দিকে অতটা কখনো, কিন্তু হ্যাঁ ঠিক আছে একটা তো জায়গা অবধি পড়তেই হবে, সেটা তো আছে। এমনকি আমার যখন সারেগামাপার অডিশন চলছে তখন আমার ফার্স্ট সেম চলছে, মানে আমার এক্সাম চলছে। তো এমনও হয়েছে আমি পরীক্ষা দিয়ে আমি স্যারকে অলরেডি বলে রেখেছি, স্যার আমার হয়তো পরীক্ষার হলে ঢুকতে আমার 5-10 মিনিট দেরি হতে পারে, কারণ আমি এখন সারেগামাপার অডিশনে আছে, আমি বুঝতে পারছি না কতক্ষণ লাগবে। তো আমি বলে আমি সারেগামাপার অডিশন দিয়ে তারপরে হলে পৌঁছতে আমার হয়তো 10 মিনিট মতো লেটও হয়েছে। কিন্তু মা তাও বলছে তুই চিন্তা করিস না, তোর কাছে আগে গান, তুই পড়াশোনা নিয়ে ভাবতে হবে না, ওটা তোর ঠিকই হয়ে যাবে। মায়ের সাপোর্টটা সবসময় করে গেছে। আচ্ছা, দিদারও তো নিশ্চয়ই কোনো স্বপ্ন ছিল বা কাউকে একটা দেখা ছিল যে যেখান থেকে ইন্সপিরেশন গুলো, তো দিদার কথাটা যদি একটু জানতে চাই, কারণ দিদার কথা বারবার এসছে, একবারই দিদার কথা এসছে, যদি একটু বলেন। আমি না খুব ইমোশনাল বলতে পারবো না, প্লিজ। আমার মেয়েকে মেয়ে অনেকটাই করেছে, তারপরে তো মেয়েদের সাথে ম্যারেজ হয়ে গেলে একটু প্রবলেম হয় সংসারে। তারপরে তো আমার দুটো নাতনি, দুটোকে নিয়ে 2 রকম স্বপ্ন। বড় তো ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, আর ছোটোটা গান। মানে আমার কী বল বুক আর পিঠ হচ্ছে ওরা দুজন। মানে আমি আর বেশি কিছু বলতে পারবো না। আমি সবসময় 2 হাত তুলে মা সরস্বতী করে প্রে করি যে ওরা যেন জীবনে অনেক বড় হয়। আমি এইটাই শুরু চাই। পাশেই দাদু বসে আছেন, দাদুর কাছে একটু শুনবো। আমি চাই ও যেটাই করুক সেটা খুব ভালো করে মন দিয়ে করুক, জীবনে আরও অনেক বড় হোক। এখন একটা ধাপে উঠেছে, সবে শুরু হলো, ও যেন আরও অনেক দূর পর্যন্ত যেতে পারে, এইটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। আচ্ছা, তোমার কাছে যদি দিদি টিভিতে দেখতে, কেমন করে টিভিতে ঢুকতো, তারপর যখন গান গাইতো, তোমার কেমন লাগতো? ভালো লাগতো? তোমারও ইচ্ছে করে ওরকম কিছু করতে? বলো, তুমি যে যাবে বলেছো, বলো। আমিও যাব। আচ্ছা, এখানে আরেক দিদা আছে, তার সঙ্গে বলো না কোন জায়গায় এরপরে দেখতে চান ওকে বলুন। এরপরে আরো উঁচু জায়গায় দেখতে চাই বেশ, এবং ভাবি যে ও খুব বড় হোক জীবনে, এইটাই আমাদের আশা। একেবারে
ভেবেছিলাম আড্ডাটা এখানেই শেষ করব, কিন্তু শেষ হয়ে হইল না শেষ, কারণ ওর প্রতি ভালোবাসা এমন যে যারা পাড়ায় থাকেন কাকিমা জেঠিমা তাদের সঙ্গেও তো বড় হয়ে ওঠা ছোট থেকে, তারা দুজন মানুষ এসেছেন। আপনাদের যদি একটু এদিকে পাই, দুজনের সঙ্গে একটু আলাপ করব, একটু এদিকে আসুন। কি নাম আপনার? আমার নাম শম্পা দত্ত। শুনে শুনে শম্পা দত্ত। আপনি কে হন? আমি ওর পিসি হই। পিসি হন। আচ্ছা, কেমন দেখছেন এই এত সাফল্যের পর, কেমন লাগছে? খুব আনন্দ, খুব গর্বিত আমরা। বেশ বেশ। আর ওর সঙ্গে কিছু টুকরো টুকরো স্মৃতির কথা মনে পড়ে? হ্যাঁ, ছোটবেলায় আমরা ওকে বড় হতে দেখেছি, পড়াশোনা ও সব দিক দিয়ে ভালো, ছোটবেলা থেকেই ভালো। আর আপনার সঙ্গে একটু আলাপ করি, এদিকে আসুন। কিচ্ছু হবে না, যা পারিস তাই বল। যাই হোক, আপনার নাম? মুনমুন ঘোষ। মুনমুন ঘোষ। আপনি কে হন? দিদি হই, পাড়া দিদি হই। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। বেশ। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। দেখো এখানে সারি সারি অ্যাওয়ার্ডস গুলো দেখতে পাচ্ছি, তুমি যদি একটু বলো, মানে এগুলো তো দেখতেও অবসর সময় ভালো লাগে বা নিজের প্রাপ্তি, এগুলো কোথাকার? এইটা তো সারেগামাপার, এবং এইটাও সারেগামাপার আমাদের ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড অডিশনের, এবং এইটা হলো আমার তারই ঠিক আগের স্টার জলসার সুপার সিঙ্গারের, এবং এগুলো আমার ছোটবেলায় কম্পিটিশনে যখন নাম দিয়েছিলাম ওখান থেকে পেয়েছিলাম। এবং এটা হলো সারেগামাপার আমাদের সরস্বতী মূর্তি, এটাও আমি পেয়েছি, এবং খুবই খুবই স্পেশাল এটা আমার কাছে, একদমই তাই, সারা জীবনের প্রাপ্তি। এটা হলো আমার সুপার সিঙ্গার, এটাও সুপার সিঙ্গারের, এবং বাকি যা যা রয়েছে সেগুলো আমি নানা কম্পিটিশন এবং নানা অনুষ্ঠানের থেকে এগুলো আমার প্রাপ্তি, এবং এইগুলো সমস্ত কিছু যা যা দেখছো এগুলো সব আমার সারেগামাপার প্রাপ্তি পুরোপুরি। মুখরোচক, শালিমার, ডেনভার, এগুলো সব। আর এছাড়াও ওপরে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো নানা অনুষ্ঠানে গিয়ে আমাকে সম্বর্ধনা হিসেবে আমাকে গিফট, মানে আমাকে সম্মান দেওয়া হয়, তো এগুলো হলো সেখান থেকে পাওয়া প্রাপ্তি। তো আচ্ছা, এই ছবিটা কোথাকার? এই ছবিটা হলো আমি একদম ছোটবেলা আমার ফার্স্ট রিয়েলিটি শো লাভ মি ইন্ডিয়া কিডস, যেটা এনটিভিতে টেলিকাস্ট হয়েছিল, সেটা আমাদের জাজেসদের সাথে এবং আমাদের মেন্টার্স যারা আছেন তাদের সাথে, এবং আমাদের অ্যাঙ্কার যিনি ছিলেন চ্যাং ভাইয়া বলতাম আমরা, তাদের সাথে আমাদের একটা গ্রুপ ফটো। একদম, মানে এই চলছে আর এটাই তোমার একদম। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, একদম এইটা যদি একটু পড়ে সবার সঙ্গে, লাভলি। এইটা তো আমার কাছে, মানে এইটা আমি যেদিন এটা পেয়েছিলাম আমি প্রচন্ড ইমোশনাল হয়ে গেছিলাম। এটা আমাদের ফার্স্ট দেওয়া হয়েছিল অডিশনের পরে, মানে সেকেন্ড রাউন্ড অডিশনের পরে এটা আমাদের দেওয়া হয়, এবং তারপরে দেওয়া হয়েছিল যখন আমরা গ্র্যান্ড ফিনালেতে উঠি। তো দুটো টাইমই ভীষণ স্পেশাল আমার কাছে ছিল। তো ফার্স্ট এডটা তো অবশ্যই স্পেশাল ছিল, কারণ আমি হোল্ডিং জোনে, আমি যেমন বলছিলাম সারেগামাপা শুরুটা একটু নড়বড়ে ছিল, আমার হোল্ডিং জোন থেকে আমি এসছিলাম মেন স্ট্রিমে আসা। হ্যাঁ, তো সেখান থেকে আজকে গিয়ে সারেগামাপা উইন করা, সারেগামাপার উইনার হওয়া, সেটা সেই জার্নিটা একদম মেমোরেবল জার্নি, এবং এটা আমি সারা জীবন মনে রাখবো এই স্ট্রাগলটার কথা। হয়তো আমি হোল্ডিং জোনে যদি আমি না যেতাম তাহলে তারপরে যে স্ট্রাগলটা করে আজকে এখানে আসতে পেরেছি হয়তো আমি সেটা করতে পারতাম না যদি প্রথমে ধাক্কাটা, একদমই তাই, মানে ওই ধাক্কাটা বোধহয় জীবনে একটা ব্যাকআপ খুবই দরকার। আমি এর জন্যই, যেখান থেকে আমরা আরো এগিয়ে যেতে পারি, একদমই তাই, এর জন্য আমি মনে করি ফেলিয়ার হলেও তারপরে নিশ্চয়ই ভালো ভালো কিছু হতে চলেছে, তার জন্য একদম মাত্রা পরিষ্কার আছে। তুমি খুব ভালো থাকো, আবার দেখা হবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ, তোমরা খুব ভালো থাকো। একদম একদম। এবং আমিও বলতে চাই আপনারা সকলে খুব ভালো থাকবেন, এভাবেই আশীর্বাদ রাখবেন, এবং অবশ্যই দেখতে থাকুন সিটি সিনেমা। থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।